নমস্কার বন্ধুরা, অরিন্দমের সাথে কিছুক্ষণে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শুরু করতে যাচ্ছি প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি সুন্দর গল্প, বিপদ। গল্প পাঠ ভালো লাগলে শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ রইল লাইক দেবার এবং শেয়ার করবার। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন। তাহলে মূল গল্প এবার আমরা শুরু করতে যাচ্ছি। মূল গল্পের নাম বিপদ, লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বাড়ি বসিয়া লিখিতেছিলাম। সকালবেলাটায় কে আসিয়া ডাকিল, জ্যাঠামশাই। এক মনে লিখিতেছিলাম। একটু বিরক্ত হইয়া বলিলাম, কে? বালিকা কণ্ঠে কে বলিল, এই আমি, হাজু। হাজু? কে হাজু? বাহিরে আসিলাম। একটি 16-17 বছরের মলিন বস্ত্র পরনে মেয়ে একটি ছোট্ট ছেলে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। চিনিলাম না। গ্রামে অনেকদিন পরে নতুন আসিয়াছি, কত লোককে চিনি না। বলিলাম, কে তুমি? মেয়েটি লাজুক সুরে বলিল, আমার বাবার নাম রামচরণ বৈষ্ণব। এইবার চিনিলাম। রামচরণের সঙ্গে ছেলেবেলায় কড়ি খেলিতাম। সে আজ বছর 5-6 হইল ইহলোকের মায়া কাটাইয়া সাধনাচিত ধামে প্রস্থান করিয়াছে, সে সংবাদও রাখি, কিন্তু তাহার সাংসারিক কোনো খবর রাখিতাম না। তাহার যে এত বড় একটি মেয়ে আছে তাহা এখনই জানিলাম। বলিলাম, ও, তুমি রামচরণের মেয়ে? বিয়ে হয়েছে দেখছি। শ্বশুরবাড়ি কোথায়? কালোপুর। বেশ বেশ। এটি খোকা বুঝি? বয়স কত হলো? এই 2 বছর। বেশ, বেঁচে থাক। যাও, বাড়ির মধ্যে যাও। আপনার কাছে এইছি জ্যাঠামশাই। আপনি লোক রাখবেন? লোক? না, লোক তো আছে, গয়লা বউ। আর লোকের দরকার নেই তো। কেন, থাকবে কে? আমি থাকতাম। আপনার মাইনে লাগবে না, আমাদের দুটো খেতে দেবেন। কেন, তোমার শ্বশুর বাড়ি? মেয়েটি কোনো জবাব দিল না। অত শত হাঙ্গামেতে আমার দরকার কি? লেখার দেরি হইয়া যাইতেছে। সোজাসুজি বলিলাম, না, লোকের এখন আমার দরকার নেই। তারপর মেয়েটি বাড়ির মধ্যে ঢুকিল এবং পরে শুনিলাম সে ভিক্ষা করিতে আসিয়াছিল, চাল লইয়া চলিয়া গিয়াছে। মেয়েটির কথা ভুলিয়া গিয়াছিলাম। হঠাৎ একদিন দেখি রায়দের বাইরের ঘরের পৈঠায় বসিয়া সেই মেয়েটি হাউ হাউ করিয়া এক টুকরো তরমুজ খাইতেছে। যেভাবে সে তরমুজের টুকরোটি ধরিয়া কামড় মারিতেছে, হাউ হাউ কথাটি সুষ্ঠুভাবে সেই ক্ষেত্রে প্রযোজ্য, এবং ওই কথাটাই আমার মনে আসিল। অতি মলিন বস্ত্র পরিধানে ছেলেটি ওর সঙ্গে নাই। পাশের পৈঠার ওপর আরো 2-1 টুকরো পেঁপে ও 1 খণ্ড তালের গুড়ের পাটালি। অনুমানে বুঝিলাম আজ অক্ষয় তৃতীয়া উপলক্ষে রায়বাড়ির কলসি উৎসর্গ ছিল। এইসব ফলমূল ভিক্ষা করিতে গিয়ে প্রাপ্ত হইয়াছে। কারণ মেয়েটির পায়ের কাছে একটি পোঁটলা এবং সম্ভবত তাহাতে ভিক্ষায় পাওয়া চাল। সেদিন আমি কাহাকে যেন মেয়েটির সম্বন্ধে জিজ্ঞাসা করিলাম। শুনিলাম মেয়েটি শ্বশুর বাড়ি যায় না, কারণ সেখানকার অবস্থা খুবই খারাপ। দুবেলা ভাত জোটে না। চালাইতে না পারিয়া মেয়েটির স্বামী উহাকে বাপের বাড়ি ফেলিয়া রাখিয়াছে, লইয়া যাইবার নামও করে না। এদিকে বাপের বাড়ির অবস্থাও অতি খারাপ। রামচরণ বৈষ্ণবের
বিধবা স্ত্রী লোকের বাড়িতে ঝিবৃত্তি করিয়া দুটি অপগণ্ড ছেলে মেয়েকে অতি কষ্টে লালন পালন করে। মেয়েটি মায়ের ঘাড়ে পড়িয়া আছে আজ 1 বছর। মা কোথা হইতে চালাইবে? কাজেই মেয়েটিকে নিজের পথ নিজেকেই দেখিতে হয়। একদিন আমাদের বাড়ির ঝি গয়লা বউকে কথায় কথায় জিজ্ঞেস করাতে সে বলিল, হাজু নাকি আপনার বাড়িতে থাকবে বলেছিল? হ্যাঁ, বলেছিল বটে একদিন। খবরদার বাবু, ওকে বাড়িতে জায়গা দেবেন না, ও একটি চোর। চোর? কিরকম চোর? যা সামনে পাবে তাই চুরি করবে। মুখুজ্জে বাড়ি রাখেনি ওকে, যা তা চুরি করে খায়। দুধ চুরি করে খায়, চাল চুরি করে নিয়ে যায়, আর বড্ড খাই খাই, কেবল খাবো আর খাবো। ওর হাতের খোরাক জোগাতে না পেরে মুখুজ্জেরা ওকে ছাড়িয়ে দিয়েছে। এখন পথে পথে বেড়ায়। ওর মা ওকে দেখে না? সে নিজেই পারে না পেট চালাতে। ওকে বলেছে, আমি কনে পাবো, তুই নিজেরটা নিজে করে খা। তাই ও দূরে দূরে ঘোরে। সেই হইতে মেয়েটির উপর আমার দয়া হইল। যখনই বাড়িতে আসিত চাল বা ডাল 2-4টি পয়সা দিতাম। বার দুই দুপুরে ভাত খাইয়াও গিয়েছে আমাদের বাড়ি হইতে। মাসখানেক পরে একদিন আমার বাড়ির সামনে হাউমাউ কান্না শুনিয়া বাহিরে গেলাম। দেখি হাজু কাঁদিতে কাঁদিতে আমাদের বাড়ির দিকে আসিতেছে। ব্যাপারটা কি? শুনিলাম মধু চক্রবর্তী নাকি তাহার আর কিছু রাখে নাই। তাহার হাতে একটা ঘটি ছিল, সেটিও কাড়িয়া রাখিয়া দিয়েছে। তাহাদের বাড়িতে ভিক্ষা করিতে গিয়েছিল এই অপরাধে। রাগ হইল। আমি গ্রামের একজন মাতব্বর এবং পল্লীমঙ্গল সমিতির সেক্রেটারি। তখনই মধু চক্রবর্তীকে ডাকাইয়া পাঠাইলাম। মধু একখানা রাঙা গামছা কাঁধে হন্তদন্ত হইয়া আমাদের বাড়িতে হাজির হইল। জিজ্ঞাসা করিলাম, মধু, তুমি একে মেরেছ? হ্যাঁ দাদা, একঘা মেরেছি ঠিকই, রাগ সামলাতে পারিনি। ও আস্ত চোর একটি। শুনুন, আগে আমাদের বাড়িতে ভিক্ষে করতে গিয়েছে, গিয়ে উঠোনের লঙ্কা গাছ থেকে কোঁচড়ে ভরে কাঁচা পাকা ঝাল লঙ্কা চুরি করেছে প্রায় পোয়াটা। আর একদিন অমনি ভিক্ষে করতে এসে দেখি বাইরের উঠোনের গাছ থেকে একটা পাকা পিঁপে ভাঙছে। সেদিন কিছু বলিনি, আজ আর রাগ সামলাতে পারিনি দাদা, মেরেছি এক চড়। আপনার কাছে মিথ্যে বলবো না। না, খুব অন্যায় করেছ। মেয়ে মানুষের গায়ে হাত তোলা, ওসব কি ইতরের মতন কাণ্ড! ছি! যাও, ওর কি কেড়ে রেখেছ ফেরত দাও, গে যাও। হাজুকে বলিয়া দিলাম সে আর কোনোদিন মধু চক্রবর্তীর বাড়িতে ভিক্ষা করিতে না যায়। এই সময় আকাল শুরু হইয়া গেল। ধান চাল বাজারে মেলে না, ভিখারিকে মুষ্টি ভিক্ষা দেয়া বন্ধ। এমন সময় একদিন হাজুকে দেখিলাম ছেলে করে গোয়ালপাড়ার রাস্তায় রাস্তায় ভিক্ষে করিয়া বেড়াইতেছে। আমাকে দেখিয়া নির্বোধের মতন চাইয়া বলিল, এই যে জ্যাঠামশাই, যেন মস্ত একটা সুসংবাদ দিতে অনেকক্ষণ হইতে আমাকেই খুঁজিতেছে। আমি একটু বিরক্তির সঙ্গে বলিলাম, কি? এই আপনাদেরও বাড়ি যাব। বেশ, আমাদের বাড়িতে প্রসাদ পাবি আজ, বুঝলি? হাজু খুব খুশি। খাইতে পাইলে মেয়েটা খুব খুশি হয় জানি। কাঁঠাল তলার ছায়ায় রোয়াকে যখন সে খাইতে বসিল, তখন 2 জনের ভাত তাহার একার পাতে। নিছক খাওয়ার মধ্যে যে কি আনন্দ থাকিতে পারে তাহা জানিতে হইলে হাজুর সেদিনকার খাওয়া দেখিতে হয়। স্ত্রীকে বলিয়া দিলাম, একটু মাছ টাছ বেশি করে দিয়ে ওকে খাওয়াও। একদিন বোষ্টম পাড়ার হরিদাস বৈরাগীকে জিজ্ঞাসা করিলাম,
তোমাদের পাড়ে হাজু শ্বশুর বাড়ি যায় না কেন? ওকে নেয় না ওর স্বামী। কারণ? সে নানান কথা। ও নাকি মস্ত পেটু, চুরি করে হাঁড়ি থেকে খায়, দুধের সর বসবার জো নেই করা, সব চুরি করে খাবে, তাই ওকে তাড়িয়ে দিয়েছে। শুধু এই দোষ, আর কিছু নয়? এই তো শুনেছি, আর তো কিছু শুনিনি। তারাও ভালো গেরস্ত নয়, তাহলে কি আর ঘরের বউকে কেউ তাড়িয়ে দেয়? তারাও এমনি। কিছুদিন পর হাজুকে আর রাস্তাঘাটে দেখতেই পাওয়া যায় না। একদিন তাদের পাড়ার বোষ্টমবাবু বলল, শুনেছেন কাণ্ড? কি? সেই হাজু আমাদের পাড়ার, সে যে বনগায় গিয়ে নাম লিখিয়েছে। আমি দুঃখিত হইলাম। এদেশে নাম লেখানো বলে বেশ্যাবৃত্তি অবলম্বন করাকে। হাজু অবশেষে পতিতাবৃত্তি গ্রহণ করিল। খুব আশ্চর্যের বিষয় নয় এমন কিছু, তবু দুঃখ হয় গ্রামের মেয়ে বলিয়া। এখানেই এই ব্যাপার শেষ হইয়া যাইত হয়তো, কারণ গ্রামে সবসময় থাকিও না, থাকিলেও সকলের খবর সবসময় কানেও আসে না। 50-এর বর্ণন্তর চলিয়া গেল। পথের পাশে এখানে ওখানে আজও দুই একটা কঙ্কাল দেখিতে পাওয়া যায়। ত্রিপুরা জেলা হইতে আগত বুভুক্ষ নিঃস্ব হতভাগ্যেরা পৃথিবীর বুকে চিহ্ন রাখিয়া গিয়াছে। এই জেলায় মন্বন্তরের মূর্তি অত তীব্র ছিল না। যে দেশে ছিল সেই দেশ হইতে নিঃস্ব নরনারী এখানে আসিয়াছিল, আর ফিরিয়া যায় না। পৌষ মাসের দিন, খুব শীত পড়িয়াছে। মহকুমা শহরের একটি পাঠাগারের বার্ষিক উৎসব উপলক্ষে গিয়াছি। ফিরিবার পথে একটি গলির মধ্যে দিয়ে বাজারে আসিয়া উঠিব ভাবিয়া গলির মধ্যে ঢুকিয়া কয়েক পদ মাত্র অগ্রসর হইয়াছি। এমন সময় কে যেন ডাকিল, ও জ্যাঠামশাই। বলিলাম, কে? এই যে আমি। আধো অন্ধকার গলিপথে ভালো করে চাহিয়া দেখিবার চেষ্টা করিলাম। একটা চালাঘরের সামনে পথের ধারে একটি মেয়ে রঙিন কাপড় পরিয়া দাঁড়াইয়া আছে। কাপড়ের রং অন্ধকারের সঙ্গে মিশিয়া গিয়াছে। আমি শুধু তাহার মুখের আবছায়া, আদল ও হাত দুটি দেখিতে পাইলাম। কাছে গিয়া বলিলাম, কে? বারে, চিনিতে পারিলেন না? আমি হাজু। হাজু বলিলেও আমার মনে পড়িল না কিছু। বলিলাম, কে হাজু? সে হাসিয়া কহিল, আপনাদের গায়ে। বারে, ভুলে গেলেন? আমার বাবার নাম রামচরণ বৈরাগী। আমি যে এই শহরের নটি হয়ে আছি। এমন সুরে সে শেষের কথাটি বলিল যেন সে জীবনের পরম সার্থকতা লাভ করিয়াছে এবং সেজন্যে সে গর্ব অনুভব করে। অর্থাৎ এত বড় শহরে নটি হইবার সৌভাগ্য কি কম কথা? না, যার তার ভাগ্যে তা ঘটে। গ্রামের লোক দেখিয়া বুঝুক তার কৃতিত্বের বহরখানা। আমি কিছু বলিবার পূর্বেই সে বলিল, আসুন না দয়া করে আমার ঘরে। না, আমি এখন যেতে পারবো না, সময় নেই। কেন? কি করবেন? বাড়ি যাব। সে আবদারের সুরে বলিল, না, আসতেই হবে, পায়ের ধুলো দিতেই হবে আমার ঘরে, আসুন না। কি ভাবিয়া তাহার সঙ্গে ঢুকিয়া পড়িলাম তাহার ঘরে। নিচু রোয়াক খড় ছাওয়া। রোয়াক পার হইয়া মাঝারি ধরনের একটি ঘর। ঘরে একখানা নিচু তক্তপোষের ওপর সাজানো গোছানো ফর্সা চাদর পাতা বিছানা। দেওয়ালে বিলিতি সিগারেটের বিজ্ঞাপনের ছবি 2-3খানা। মেম সাহেব অমুক সিগারেট টানিতেছে। একখানা ছোট জলচৌকির ওপর
খান কত পিতল কাঁসার বাসন রেডির তেলের প্রদীপের অল্প আলোয় ঝকঝক করিতেছে। মেঝেতে একখানা পুরনো মাদুর পাতা, বোস্টমের মেয়ে একখানা কৃষ্ণ ঠাকুরের ছবিও দেওয়ালে টাঙানো দেখলাম। ঘরের এক কোণে ডুগি তবলা এক জোড়া, একটা হুঁকো, টিকে, তামাকের মালসা, আর কি কি। হাজু গর্বের স্বরে বলিল, এই দেখুন আমার ঘর। বাহ, বেশ বড় ঘর তো। কত ভাড়া দিতে হয়? 7.5 টাকা। বেশ বেশ। হাজু এক ঘটি জল লইয়া আসিয়া বলিল, পা ধুয়ে নিন। কেন? পা ধোয়ার কোনো দরকার দেখছি না, আমি এক্ষুনি চলে যাব। একটু জল খেয়ে যেতে হবে কিন্তু এখানে জ্যাঠামশাই। এখানে জলযোগ করবার প্রবৃত্তি হয় কখনো? পতিতার ঘরদোর গা ঘিন ঘিন করিয়া উঠিল। বলিলাম, না, এখন কিছু খাবো না, সময় নেই। হাজু সে কথা গায়ে না মাখিয়া বলিল, তা হবে না, সে আমি শুনছি, কিছুতেই শুনব না, বসুন না। তাহার পর সে উঠিয়া জলচৌকি হইতে একটি চায়ের পেয়ালা তুলিয়া আনিয়া সযত্নে সেটা আঁচল দিয়ে মুছাইয়া আমাকে দেখাইয়া বলিল, দেখুন কিনেছি, আপনাকে চা করে খাওয়াবো এতে। আমি চা করতে শিখেছি। ড্রেসডেন চায়না নয়, অন্য কিছু নয়, সামান্য একটা পেয়ালা। হাজুর মনতুষ্টির জন্য বলিলাম, বেশ জিনিস, বাহ। ও উৎসাহ পেয়ে আমাকে ঘরের এই জিনিস ও জিনিস দেখাইতে আরম্ভ করিল। একখানা আয়না, এক টুকনো ঘটি, একটা সদৃশ্য কৌটো ইত্যাদি। এটা কেমন, ওটা কেমন, সে এসব কিনিয়াছে। তাহার খুশি ও আনন্দ দেখিয়া অতি তুচ্ছ জিনিসেরও প্রশংসা না করিয়া পারিলাম না। এতক্ষণে ভাবিতেছিলাম ইহাকে এই পথে আসিবার জন্য তিরস্কার করি এবং কিছু সদুপদেশ দিয়ে জ্যাঠামশাইয়ের কর্তব্য সমাপ্ত করি, কিন্তু হাজুর খুশি দেখিয়া ওসব মুখে আসিল না। যে কখনো ভোগ করে নাই তাহাকে ত্যাগ করো যে বলে, সে পরম হিতৈষী সাধু হইতে পারে, কিন্তু সে জ্ঞানী নয়। কাল ও ছিল ভিখারিণী, আজ এ পথে আসিয়া ওর অন্ন বস্ত্রের সমস্যা ঘুচিয়াছে। কাল যে পরের বাড়িতে চাইতে গিয়ে প্রহার খাইয়াছিল, আজ সে নিজের ঘরে বসিয়া গ্রামের লোককে চা খাওয়াইতেছে। নিজের পয়সায় কেনা পেয়ালা পিড়িছে, যার বাবাও কোনোদিন শহরে বাস করে নাই বা পেয়ালায় চা পান করে নাই। ওর জীবনের এই পরম সাফল্য ওর চোখে, তাহাকে তুচ্ছ করিয়া নিন্দা করিবার ভাষা আমার জোগাইল না। সংকল্প ঠিক রাখা গেল না। হাজু চা করিয়া আনিল, আর একখানা কাঁসার মাজা রেকাবিতে স্থানীয় ভালো সন্দেশ ও পেঁপে কাটা। কত আগ্রহের সহিত সে আমার সামনে জল খাবারের রেকাবি রাখিল। সত্যি আমার গা ঘিন ঘিন করিতেছিল। এমন জায়গায় বসিয়া কখনো খাই নাই, এমন বাড়িতে। কিন্তু হাজুর আগ্রহ ভরা সরল মুখের দিকে চাহিয়া পাত্রে কিছুই অবশিষ্ট রাখিলাম না। হাজু খুব খুশি হইয়াছে, তাহার মুখের ভাবে বুঝিলাম। বলিল, কেমন চা করেছি জ্যাঠামশাই? চা মোটেই ভালো হয় নাই, পাড়া গায়ে চা, না গন্ধ না আস্বাদ। বলিলাম, কোথাকার চা? এই বাজারে। তুই নিজে চা খাস? হুম, 2 বেলা। চা না খেলে সকালে কোনো কাজই করতে পারিনি জ্যাঠামশাই। আমার হাসি পাইল। সেই হাজু ছবিটি যেন চোখের সামনে আবার ফুটিয়া উঠিল। রায়বাড়ির বাইরের ঘরের পৈঠায় বসিয়া খোলা সত্য তরমুজের টুকরো হাউ হাউ করিয়া চিবাইতেছে।
সেই হাজু চা না খাইলে নাকি কোনো কাজে হাত দিতে পারে না। বলিলাম, তাহলে এখন হুটি হাজু, সন্ধে উতরে গেল, আবার অনেকখানি রাস্তা যাব। হাজুর দেখিলাম এত শীঘ্র আমাকে যাইতে দিতে অনিচ্ছা। গ্রামে এ কেমন আছে, সে কেমন আছে জিজ্ঞাসাবাদ করিল। বলিল, একটা কথা জ্যাঠামশাই, মাকে 5টা টাকা দেব, আপনি দিয়ে দেবেন? লুকিয়ে দিতে হবে কিন্তু টাকাটা, পাড়ার লোকে না জানতে পারে। মার বড় কষ্ট, আমি মাসে মাসে যা পারি মাকে দিই। গত মাসে একটা কাপড় পাঠিয়েছিলাম। কার হাত দিয়ে দিলি? বিনোদ গোয়ালা এসছিল, তার হাত দিয়ে লুকিয়ে পাঠিয়েছিলাম। তোর ছেলেটা কোথায়? মার কাছেই আছে, ভাবছি এখানে নিয়ে আসবো। সেখানে খেতে পড়তে পারছে না। এখানে খাবার ভাবনা নেই জ্যাঠামশাই, দোকানের খাবার খেয়ে খেয়ে তো অচ্ছেদ্যা হলো। সিঙ্গাড়া বলুন, কচুরি বলুন, নিমকি বলুন, তা খুব। এমন আলুর দম করে ওই বটতলার খোট্টা দোকানদার, অমন আলুর দম কখনো খাইনি। এই এত বড় বড় এক একটা আলু, আর কত রকমের মশলা। আপনি আর একটু বসবেন, আমি কি আলুর দম আনবো, খেয়ে দেখবেন? না, ইহার সরলতা দেখিয়াও হাসি পায়, রাগ হয় না ইহার ওপর। বলিলাম, না, আমি এখন যাচ্ছি, আর ওই টাকাটা আমি নিয়ে যাব না। তুমি মনি অর্ডার করে পাঠালেও পারো। অন্য লোকে দেবে কি দেবে না, বিনোদ যে তোমার মাকে টাকা দিয়েছে কিনা তা ঠিক কি? হাজু এ সন্দেহ মনে ওঠে নাই এতদিন। বলিল, যা বলেছেন জ্যাঠামশাই, টাকাটা জিনিসটা তো এর ওর হাত দিয়ে পাঠিয়ে দি। মা পায় কি পায় না তা কি জানি। এ পর্যন্ত কত টাকা দিয়েছ? তা 20-25 টাকার বেশি। আমি কি অত হিসেব জানি জ্যাঠামশাই? মা কষ্ট পায়, আমার কি ভালো লাগে? কার হাত দিয়ে পাঠিয়ে দিস? হাজু সলজ্জ মুখে চুপ করিয়া রহিল। বুঝিলাম আমাদের গ্রামের লোকজন ইহার নিকট যাতায়াত করে। বলিলাম, আচ্ছা দে, সে 5টা টাকাই দে, চলি। আবার আসবেন জ্যাঠামশাই, বিদেশে থাকি, মাঝে মধ্যে দেখে শুনে যাবেন এসে। গ্রামে ফিরিয়া আসিয়া হাজুর মায়ের সহিত দেখা করিয়া 5টা টাকা তাহার হাতে দিলাম। জিজ্ঞাসা করিলাম, আর কেউ তোমাকে কোনো টাকা দিয়াছিল? হাজুর মা আশ্চর্য হইয়া বলিল, কই না, কে দেবে টাকা? বিনোদ ঘোষের নাম করিতে পারিতাম, কিন্তু তা করিলে কথাটা জানাজানি হইয়া পড়িবে। বিনোদ ভাবিবে আমারও ওখানে যাতায়াত আছে, এবং হাজুর প্রণয়ীদের দলে আমিও ভিড়িয়া গিয়েছি এই বয়সে। কি গরজ আমার। আজকের মতন এখানেই শেষ করলাম। এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে নিয়মিত বিভিন্ন স্বাদে বিভিন্ন ধরনের গল্প পড়ে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো হলে চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের গল্পে আবার দেখা হবে। নমস্কার।